এই ছোট্ট সুড়ঙ্গ দিয়ে সীমান্ত পার হয়েছে ভয়ঙ্কর কিলার ফয়সাল করিম মাসুদ। বাংলাদেশের সীমান্ত আছে কাঁটাতারের বেড়া, অথচ নেই কোনো বিজিবির টহল। আর এই সুযোগই কাজে লাগিয়েছে মাসুদ। এই দুচোখা দেখতে সুড়ঙ্গটা অবস্থিত ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। মাসুদ কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালালো তা নিয়ে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। সব রহস্য ফাঁস হয়েছে অবশেষে। গত শুক্রবার মিরপুর 10 থেকে একটি প্রাইভেট কার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। এরপরেই সেই প্রাইভেট কার থেকে মাসুদ ও তার সহযোগী নেমে যায়। পরে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। মোটরসাইকেল চালক কে ছিল তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে পার্শ্ববর্তী উপজেলার নালিতাবাড়ি সীমান্ত হতে 2 জন মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ি থানায় আটক রাখা হয়েছে। আটককৃতরা হল সিবিরন দিও ও সঞ্জয় লিপি। তাদেরকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়ালেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত ফয়সাল। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেই সে ভারতে পালিয়ে যেতে পারে, এমন শক্ত সন্দেহ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার পরপরই ফয়সাল তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীরকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকা ছাড়ে। এরপর আশুলিয়া ও গাজীপুর হয়ে তারা ময়মনসিংহে পৌঁছায়। সেখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার এলাকায় আসে তারা। পরে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে ভুটিয়াপাড়া গ্রামে নেওয়া হয় ফয়সালকে। ভুটিয়াপাড়ার ওই বাড়িটির পাশেই ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কাঁটাতারের নিচ দিয়ে পানি চলাচলের জন্য তৈরি একাধিক সুড়ঙ্গ বা পাইপ রয়েছে। অভিযোগ রয়েছে এই সুড়ঙ্গগুলো দীর্ঘদিন ধরে চোরাকারবারি ও মানব পাচারকারীদের গোপন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাতের আধারে এসব সুড়ঙ্গ দিয়েই মানুষ ও মালামাল সীমান্ত পার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, স্থানীয় চোরাচালান ও মানব পাচার চক্রের সহায়তায় ফয়সাল ওই সুড়ঙ্গ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন ফিলিপ নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। ফিলিপ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, বালু ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার 2 আত্মীয়কে ইতোমধ্যে গ্রেফতার করে ঢাকায় নেওয়া হয়েছে। তবে বিজিবি বা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে ফয়সাল নিশ্চিতভাবেই ভারতে পালিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশে লুকিয়ে আছে নাকি সীমান্ত পেরিয়ে গেছে তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি চলছে। এদিকে স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর এই সীমান্ত এলাকা কার্যত চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। দীর্ঘদিন ধরেই এখানে অবৈধ পারাপার ও মানব পাচারের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ফয়সালকে গ্রেফতার করা না গেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ফিলিপ সহ এই চক্রের মূল হোতাদের ধরতে পারলেই সুড়ঙ্গ পথের রহস্য পুরোপুরি উন্মোচিত হবে। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও কিছু বিষয় সামনে এসেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের চেষ্টায় আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে। তারই অংশ হিসেবে এখন জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। ওসমান হাদিকে তো একটি মোটরসাইকেল থেকেই সরাসরি গুলি করা হয়েছে। ঘটনার পর অনেকে সে মোটরসাইকেলকে খুঁজে বের করার কথা বলেছিল। পরে সে চেষ্টায় সফল হয়েছে পুলিশ। মোটরসাইকেলটি শনাক্ত করার পর আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে। আব্দুল হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের পূর্ব পরিচয় রয়েছে বলে জানিয়েছে র্যাব, যাকে বর্তমানে খুঁজছে পুলিশ। র্যাব 2-এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেছিলেন, হাদির ওপর গুলিবর্ষণের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সাহায্যে নম্বর সংগ্রহ করা হয়েছে। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত করা গেছে। র্যাব অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
একবার তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার বলেছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আটক হান্নান দাবি করেছেন, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে তিনি চিনলেও দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি। র্যাব কর্মকর্তারা মনে করছেন, তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করলে হাদির ওপর গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে ৫৪ ধারায় তাকে আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে যে যুবলীগ নেতাকে পুলিশ সন্দেহ করছে, সে ইসমাইল হোসেন সম্রাট জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন। অন্যদিকে গুলি করা মাসুদও ভারতে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। এতেই সন্দেহ আরও বাড়ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরও কিভাবে তারা দেশ ছেড়ে পালালো। মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্নভাবে দেশের মধ্যে কাজ করছে। তারা এ বিষয়ে সহযোগিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহ সীমান্ত দিয়ে গোপনে পালানোর দাবি নতুন ঘটনা নয়, বরং এটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা কাঠামো কতটা দুর্বল ও ছিদ্র পথে ভরা। কোনো অপরাধ সংগঠনের পরপরই যখন সন্দেহভাজনদের সীমান্ত পেরিয়ে গেছে বলে আলোচনা শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত কড়া নিরাপত্তার কথা বলা হলেও অপরাধীরা কিভাবে এত সহজে দেশ ছাড়ে। বাংলাদেশের সীমান্তের একটি বড় অংশ নদী, চর, জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা। এসব এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাস্তবে খুবই সীমিত। কাগজে কলমে চেকপোস্ট, টহল ও নজরদারি ব্যবস্থার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম কিংবা উত্তরাঞ্চলের কিছু সীমান্তে লোকালরাই জানে কোথায় রাত হলে পাহাড়া ঢিলে হয়ে যায়, কোথায় নৌকা বা হাঁটাপথ ব্যবহার করে সীমান্ত পার হওয়া যায়। অপরাধীরা সাধারণত হঠাৎ সীমান্তে যায় না। তাদের আগে থেকেই স্থানীয় দালাল, পাচার চক্র বা সীমান্ত এলাকার পরিচিত মুখ থাকে। এই চক্রগুলো জানে কোন সময় পাহারা কম, কোথায় কাঁটাতারের ফাঁক আছে, কোথায় নদীর পানি কম থাকলে হেঁটে পার হওয়া যায়। অনেক ক্ষেত্রে সীমান্ত পার হওয়া মানে শুধু একটি রেখা অতিক্রম করা, যার জন্য বড় কোনো প্রযুক্তি বা অস্ত্রের প্রয়োজন পড়ে না। নজরদারি কম থাকার আরেকটি বড় কারণ হল জনবল ও প্রযুক্তির ঘাটতি। দীর্ঘ সীমান্তের তুলনায় সীমান্তরক্ষীদের সংখ্যা কম। আধুনিক সেন্সর, ড্রোন বা নাইট ভিশন সরঞ্জামের ব্যবহারও সীমিত। ফলে রাতের অন্ধকারে, কুয়াশার ভেতর বা নদীপথে চলাচল কার্যত অদৃশ্য থেকে যায়। অপরাধীরা এই দুর্বলতাগুলো ভালোভাবেই জানে এবং পরিকল্পনা করে। আরও একটি সংবেদনশীল প্রশ্ন হল ভেতরের সহযোগিতা। সীমান্ত এলাকায় দীর্ঘদিন বসবাসকারী কিছু মানুষ চোরাচালান বা অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে জীবিকার তাগিদে বা লোভে। তাদের সাহায্য ছাড়া সীমান্ত পেরোনো অনেক ক্ষেত্রেই সম্ভব হতো না। এ কারণে সীমান্ত সুরক্ষা শুধু বাহিনীর বিষয় নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও জড়িত। সবচেয়ে উদ্বেগজনক দিক হল অপরাধ সংগঠনের পরপরই যদি সন্দেহভাজনরা দেশ ছাড়ে, তাহলে তদন্ত কার্যত অন্ধকারে পড়ে যায়। সাক্ষ্য, তথ্য ও বিচার সবই বাধাগ্রস্ত হয়। এতে অপরাধীরা বার্তা পায় যে বড় ঘটনা ঘটিয়েও পালিয়ে যাওয়ার সুযোগ আছে। এই বাস্তবতায় সীমান্ত সুরক্ষা জোরদার করা মানে শুধু বাহিনীর সংখ্যা বাড়ানো নয়, আধুনিক প্রযুক্তি, স্থানীয় গোয়েন্দা নেটওয়ার্ক, সীমান্ত এলাকার মানুষের বিকল্প জীবিকা এবং ভেতরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সবকিছু একসঙ্গে দরকার। নয়তো আজ ময়মনসিংহ সীমান্ত, কাল অন্য কোনো এলাকা। অপরাধীরা বারবারই প্রমাণ করবে যে বাংলাদেশের সীমান্ত এখনও তাদের জন্য খুব একটা বড় বাধা নয়।